অধ্যায় ৩.০ পাগল পরিকল্পনা। যদিও প্রশিক্ষণ শিবিরে প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ব্যবহার করার খুব কম সুযোগ ছিল, তার সুবিধাগুলি আশ্চর্যজনক ছিল। এবং প্রতিদিন কপি করা মাধ্যাকর্ষণ রুম ব্যবহার করার জন্য তার ২ ঘণ্টা ছিল। যদিও অনুলিপি করা মাধ্যাকর্ষণ রুম শুধুমাত্র ৩ মাধ্যাকর্ষণ পর্যন্ত যেতে পারে, আপনি এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করতে পারেন। সুতরাং এখানে লু ফেং এর উন্নতির হার জিয়াংনান শহরে তার উন্নতির হারের চেয়ে স্পষ্টতই দ্রুত ছিল। মার্চের শেষে লু ফেংয়ের মুষ্টিশক্তি ছিল ১,৫০০ কেজি। এপ্রিলের শেষে লু ফেং এর মুষ্টিশক্তি ১,৩৬০০ কেজিতে পৌঁছেছে। ১ মাসে এটি বেড়েছে ২,১০০ কেজি। তিনি স্পষ্টতই আগের চেয়ে অনেক দ্রুত উন্নতি করছেন। মে মাসের শেষে লু ফেংয়ের মুষ্টিশক্তি ১,৬৫০ কেজিতে পৌঁছেছে। ১ মাসে তা বেড়েছে ২,৯০০ কেজি। এটি প্রধানত কারণ তিনি প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম ব্যবহার করার জন্য একটি অতিরিক্ত ঘণ্টা ছিল। এই ১ ঘণ্টা দিয়ে তিনি ৩ দিনের মধ্যে এটিকে দিনে ২০ মিনিটে ভাগ করতে পারেন। এই ৩ দিনের প্রভাব ৫ দিনের সাথে তুলনীয়। এটি দেখায় যে প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ রুম কতটা সহায়ক। অবশ্যই লু ফেংয়ের বর্ধিত শারীরিক ফিটনেস স্তর তার দ্রুত প্রশিক্ষণের গতিতেও অবদান রেখেছে। আপনার শরীর যত শক্তিশালী হবে তত দ্রুত আপনি উন্নতি করবেন। জুনের শেষে, যা গতকাল ছিল, লু ফেং ব্যক্তিগতভাবে তার মুষ্টিশক্তি পরীক্ষা করেছেন ১,৯৬০ কেজি। ১ মাসে তা বেড়েছে ৩,১০০ কেজি। মে মাসের তুলনায় এই উন্নতি খুব বেশি নয়। মনে রাখবেন, ১,৬০০,৩২,০০০ কেজি হল মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের পরিসর। ৩,২,০০০,৬৪,০০০ কেজি হল একজন উন্নত স্তরের যুদ্ধবাজের পরিসর। ৬৪,০০০ কেজির পরে এটি একটি ওয়ারগডের পরিসরে থাকবে। ২,৮ এর বিস্ফোরণের অধীনে লু ফেং প্রায় ৫,৫,০০০ কেজি পর্যন্ত পৌঁছাতে পারে, একটি শিক্ষানবিশ স্তর ওয়ারগাড থেকে খুব দূরে না। গত মাসে আমি ৪,৮ নম্বরে ছিলাম, যার অর্থ প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষে আমার সময় গুণ হবে। লু ফেং পরিষ্কার ছিল যে প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষে ৩ দিনের মধ্যে দিনে ২০ মিনিট ৫ দিনের সাথে তুলনীয় ছিল নিয়মিত প্রশিক্ষণের মূল্য। এই মাসে লু ফেংয়ের ৪ ঘণ্টা ছিল, তিনি এটিকে ২০ মিনিটের ২টি ভিন্ন সেশনে বিভক্ত করতে পারেন। দীর্ঘ সময় ধরে পরীক্ষার পর অভিজাত প্রশিক্ষণ শিবিরের ছাত্ররা এটিই সবচেয়ে কার্যকর সময়সূচি নিয়ে এসেছে। প্রত্নতাত্ত্বিক মাধ্যাকর্ষণ কক্ষে ৩ দিনের মধ্যে ২০ মিনিটের কার্যকারিতা কার্যত দিনে ১ ঘণ্টার কার্যকারিতা দ্বিগুণ। গত মাসে আমি ৩,১০০ কেজি উন্নতি করেছি। এই মাসে আমি প্রায় ৪,০০০ ছুঁতে সক্ষম হব। যদি এটা এভাবে চলতে থাকে, আমার শরীরের ফিটনেস লেভেল ১০ মাসের মধ্যে নতুন ওয়ারগড লেভেলে পৌঁছে যাবে। আমার আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি উন্নত ওয়ারগড স্তরে থাকব। ১০ মাসের মধ্যে তিনি ওয়ারগড স্তরের পরিসরে অজের হবেন। অবশ্যই এটি অনুমান করা হচ্ছে যে অন্ধকার সোনার বলের যথেষ্ট আধ্যাত্মিক শক্তি রয়েছে। শুধু আশা করতে থাকুন। আশা করি যে অন্ধকার সোনালি বলটি সে উন্নত ওয়ারগড না হওয়া পর্যন্ত স্থায়ী হতে পারবে। আমি যদি ড্রাগনের রক্তের একটি অংশ পেতে পারি, তাহলে আমি মাত্র ১ বা ২ মাসের মধ্যে একজন উন্নত ওয়ারগড হয়ে উঠতে পারতাম। লু ফেং সত্যিই ড্রাগনের রক্তের একটি অংশ পেতে চেয়েছিলেন। ড্রাগন রক্তের প্রভাব ব্যবহারকারীর শক্তির উপর ভিত্তি করে ভিন্ন হবে। আপনি যত শক্তিশালী, প্রভাব তত দুর্বল। যাই হোক, এটি সাধারণত আপনার শক্তি গুণ করতে সক্ষম হবেন। আর এতে একজন যোদ্ধার প্রশিক্ষণের গতি বাড়বে। ড্রাগনের রক্ত। এবং এই মুহূর্তে তার কাছে ড্রাগনের রক্তের একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে, যা ১লা আগস্টের আগে ১-২ এর যুদ্ধ ক্ষমতা পরিবর্ধক পৌঁছানোর জন্য। ১-২। আমার বয়স এখন মাত্র ৮-৯-৬। আমার কি করা উচিত? প্রচলিত প্রশিক্ষণের মাধ্যমে মাত্র অল্প মাসে একটি সাফল্য অর্জন করা কঠিন হবে। লু ফেং দাঁত চেপে বললেন, এছাড়া আর কোনো উপায় নেই, আমাকে তা করতে হবে। তার জীবনের সাথে লাইনে লড়াই। আপনার শক্তি বাড়ানোর সর্বোত্তম উপায় হল লাইনে আপনার জীবনের সাথে লড়াই করা। এই ধরনের মারামারি ২টি ভাগে বিভক্ত করা যেতে পারে: দানবদের বিরুদ্ধে লড়াই এবং মানুষের বিরুদ্ধে লড়াই। স্বাভাবিকভাবেই একজন বুদ্ধিমান মানুষের বিরুদ্ধে লড়াই করা ভাল হবে যে তার কৌশলে দক্ষ। যাই হোক, দক্ষতার বিশাল পার্থক্যের সাথে কারও সাথে লড়াই করার কোনো অর্থ হবে না। হয় আপনি তাদের এক আঘাতে মারবেন বা তারা আপনাকে এক আঘাতে মারবে। এর মৃত্যুর যুদ্ধ দিকটি কোথায়? সেরা প্রতিপক্ষ এমন একজন যার দক্ষতার সমান স্তর রয়েছে।
কিন্তু কোন যোদ্ধারা তাদের জীবন বাজি রাখতে ইচ্ছুক? সৌভাগ্যক্রমে তাদের যুদ্ধকক্ষ রয়েছে। ভার্চুয়াল স্পেসে তারা কোনো কিছু নিয়ে চিন্তা না করেই মৃত্যুর সাথে লড়াই করতে পারে। তবে যুদ্ধকক্ষে একটি খেলার জন্য আপনার টাকা প্রয়োজন। অথবা আপনার পয়েন্ট দরকার। এটা শুধু টাকা। আমি গতবার উইলিয়াম থেকে ৫ বিলিয়ন আয় করেছি এবং ডোজো আমাকে এই বছরও ৫ বিলিয়ন দেবে। আমি বিশ্বাস করি না যে আমি এক মাসে ১০ বিলিয়ন হারাব। এমনকি যদি আমি ১০ বিলিয়ন হারাই, তবে যতক্ষণ না আমি ১-২ এর একটি যুদ্ধ ক্ষমতার পরিবর্ধক পৌঁছতে পারি ততক্ষণ এটি মূল্যবান হবেন। লু ফেংয়ের চূড়ান্ত সময়সীমা ১ মাসের মধ্যে ছিল। এবং তিনি তার সমস্ত টাকা ঝুঁকির সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় দিন, লু ফেং মরুভূমিতে দানব শিকার করার পর রাত ৮টার দিকে জিয়াংনান প্যাগোডায় ফিরে আসেন। কি, আপনি এত লোকের বিরুদ্ধে ম্যাচ খেলতে চান? শি জিয়াং অবাক হয়ে লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং মাথা নেড়ে বল, হ্যাঁ সিনিয়র, ট্রেনিং ক্যাম্পে এখানকার লোকদের শক্তি আমি সত্যিই বুঝতে পারছি না। আমি আমার স্তরের আশেপাশের লোকেদের সাথে ম্যাচ খেলার জন্য চাই, তাই আমি আশা করি আপনি আমাকে বলতে পারবেন কোন লোকেদের আমার মতো শক্তি আছে। যদি প্রতিপক্ষের শক্তি তার চেয়ে অনেক বেশি হয়, তবে মৃত্যুর লড়াইয়ে কোনো লাভ নেই। তিনি শুধু এইভাবে বিনামূল্যে টাকা প্রদান করা হবে। আপনি নিশ্চিত কঠোর পরিশ্রম করছেন? শি জিয়াং তার মাথা নাড়লেন। ম্যাচগুলি স্টেকড ভার্চুয়াল স্পেস সিস্টেম সর্বনিম্ন ১ বিলিয়ন চীনা ডলার গ্রহণ করে। প্রতি ম্যাচে ১ বিলিয়ন, এটি একটি বিশাল সংখ্যা। এবং আপনার চেয়ে দুর্বল লোকেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক নাও হতে পারে। কি শুধুমাত্র যারা আপনাকে হারাতে আত্মবিশ্বাসী তারাই স্থির ম্যাচটি গ্রহণ করবে? অনেক যুদ্ধ করে আপনি সম্ভবত ১ টন টাকা হারাবেন। শি জিয়াং তার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, প্রশিক্ষণ শিবিরের কিছু লোক দানব শিকারে ভালো, যদিও তাদের শক্তি তত বেশি নয়। এবং কিছু লোক শক্তিশালী কিন্তু সত্যিই র্যাঙ্কিং নিয়ে চিন্তা করে না। ব্ল্যাক ড্রাগন র্যাঙ্কিং হল একটি স্কোর র্যাঙ্কিং। যদিও এটি একটি নির্দিষ্ট পরিমাণে প্রতিটি ছাত্রের শক্তি প্রতিফলিত করে, এটি সম্পূর্ণ ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারে না। শি জিয়াং, একজন পুরানো ছাত্র এবং প্রশিক্ষণ শিবিরের অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসাবে, প্রকৃতপক্ষে বেশ কয়েকটি লোকের শক্তি বোঝেন। আমি আপনাকে একটি তালিকা দেব। তালিকায় এমন ব্যক্তিরা থাকবেন যাদের শক্তি আপনার কাছাকাছি। যে যুদ্ধে ভালো পারফর্ম করবে সে জিতবে। শি জিয়াং বলার পর তিনি তার নোটবুকে র্যাঙ্কিং খুলেছিলেন। তিনি র্যাঙ্কিংয়ের দিকে তাকালেন। তিনি দ্রুত তার কিবোর্ডে ট্যাপ করলেন এবং একটি তালিকা টাইপ করলেন। মোট ২টি নাম। শি জিয়াং বিশ্বাস করতেন যে এই লোকেরা লু ফেংয়ের চেয়ে বেশি শক্তিশালী বা দুর্বল নয়। ধন্যবাদ সিনিয়র। লু ফেং তালিকার দিকে তাকালেন। এই ব্যক্তিদের প্রাথমিকভাবে ৬-০-৩-০ নম্বর দেওয়া হয়েছিল। কিছু ব্যতিক্রম ছিল। একজনের র্যাঙ্ক ছিল ৯-১ এবং অন্য একজনের ২-১তম স্থান ছিল। একই দিন রাত ৯টার দিকে কিজোটো প্যাগোডা। লু ফেং, তোমাকে এখানে কি এনেছে? দয়া করে বসুন। কিজোটো প্যাগোডায় ৩জন লোক চ্যাট করছিল। লু ফেংকে আসতে দেখে তারা সবাই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাল। সিনিয়র ওয়াং। লু ফেং বিনীতভাবে বললেন, আমি আপনার বিরুদ্ধে একটি স্থির খেলা দেখতে এসেছি। ওয়াং তাও গত মাসে ৩-৬ নম্বরে ছিলেন। ম্যাচ লেগেছে। ওয়াং তাও, যিনি চ্যালেঞ্জের শেষ প্রান্তে ছিলেন, ভ্রুকুটি করেছিলেন। প্রশিক্ষণ শিবিরে তিনি কখন এই বিখ্যাত ব্যক্তির সাথে জগাখিচুড়ি করেছিলেন? অন্য ২ যুবকের অভিব্যক্তি কিছুটা বদলেছে। প্রশিক্ষণ শিবিরে একটি স্থগিত ম্যাচ সাধারণত উস্কানিমূলক কাজ। সিনিয়র ওয়াং, আমি একে অপরের বিরুদ্ধে আমাদের দক্ষতা পরীক্ষা করার জন্য একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ চাই, এর অন্য কোনো অর্থ নেই। আমরা পয়েন্ট বাজি নেব না, শুধু টাকা। এবং আমরা সর্বনিম্ন পরিমাণ ১ বিলিয়ন শেয়ার করব। লু ফেং চালিয়ে যান। এটি শোনার আগ পর্যন্ত ওয়াং তাও হাসলেন। শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের পয়েন্ট, যেহেতু তাদের পয়েন্ট তাদের র্যাঙ্কিং নির্ধারণ করে। হয় পয়েন্ট বা টাকা। একটি বাজি ধরা ম্যাচে বাজি হতে পারে। মাঝে মাঝে দুজনেই বাজিমাত। আপনি সর্বনিম্ন ২,০০০ পয়েন্টে অংশ নিতে পারেন। অর্থের হিসাবে সর্বনিম্ন ১ বিলিয়ন চীনা ডলার। লু ফেং পয়েন্ট সংগ্রহ করছেন না এবং শুধুমাত্র সম্ভাব্য সর্বনিম্ন অর্থ। স্পষ্টতই, তিনি কোনো খারাপ উদ্দেশ্য ছাড়াই একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ চান। হা, ঠিক আছে। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করব। আপনি যখন ফিরে যাবেন, একটি চ্যালেঞ্জের জন্য আবেদন করুন এবং আগামীকাল আমাদের একটি স্টেকড ম্যাচ হবে। ওয়াং তাও সোজাসাপটা বিষয়ে বলেছিলেন। মাত্র ১ বিলিয়ন এবং ওয়াং তাও এর জেতার সম্ভাবনা বেশি। তিনি লু ফেংকে একটি ভালো ধারণাও দেন,
কেন তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন না? 3 জুলাই লু ফেং এবং ওয়াং তাও ভার্চুয়াল স্পেসের একটি গ্রীষ্মমণ্ডলীয় বনে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত লু ফেং হেরে গেলেন। প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর লু ফেং অন্য ছাত্রদের চ্যালেঞ্জ করতে থাকে। লু ফেং প্রশিক্ষণ শিবিরে যুদ্ধের জোয়ার এঁকেছিলেন, ছাত্ররা খুব কমই অন্যদেরকে এইরকম চ্যালেঞ্জ করে। যাই হোক, লু ফেং পয়েন্ট স্টক করছিল না এবং শুধুমাত্র সম্ভাব্য ক্ষুদ্রতম পরিমাণ অর্থ স্টক করেছিল। তিনি যে প্রতিপক্ষকে বেছে নিয়েছিলেন তারা তার চেয়ে খুব কমই দুর্বল ছিল। তাই অধিকাংশ ছাত্রই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কিছু লোক এমনকি কী ঘটছে তা শুনেছিল এবং লু ফেংকে চ্যালেঞ্জ করতে গিয়েছিল। প্রতি বিজোড় দিনে লু ফেং একজন প্রতিপক্ষকে খুঁজে পেয়েছেন এবং মৃত্যুর জন্য যুদ্ধ করেছেন। আপনি বলতে পারেন যে লু ফেং জুলাই মাসে সবচেয়ে বেশি ম্যাচ লড়াই করেছে। 3 থেকে 2-7 পর্যন্ত লু ফেং 3-6টি স্টেক করা ম্যাচে লড়াই করেছিলেন। তিনি 1-9টিতে হেরেছিলেন এবং 1-7টিতে জিতেছিলেন। প্রতিটি ম্যাচেই 1 বিলিয়ন বাজি ছিল। যেহেতু ছাত্ররা স্পষ্টতই বাজিমাত খুব বেশি করতে চায়নি, অর্থাৎ তার 2 বিলিয়ন লোকসান। 2-8 রাত 1-1টার দিকে ক্যান্ডেস প্লিনাস তার বাসস্থানে ফিরে আসেন। লু ফেংয়ের র্যাঙ্ক আসলে এই মাসে আবার বেড়েছে, সব উপায়ে 4-3 পর্যন্ত। মধ্যরাত হতে 1 ঘণ্টাও বাকি নেই, তাই তার র্যাঙ্কিং সম্ভবত আর বদলাবে না। উইলিয়াম এবং ক্যান্ডেস তাদের বাসস্থানে পাশাপাশি হেঁটে গেল। ক্যান্ডেস তার মুখে খারাপ অভিব্যক্তি নিয়ে চিৎকার করে বল, আমার সামনে লু ফেংকে উল্লেখ করবেন না। উইলিয়াম ক্যান্ডেসের দিকে তাকাল। ক্যান্ডেসের দাঁত চেপে ধরা হয়েছিল, তিনি স্পষ্টতই ক্ষুব্ধ ছিলেন। আমি অনেক আগেই বলেছিলাম যে আপনার জ্যানেটের উপর ছেড়ে দেওয়া উচিত। উইলিয়াম একটি চেয়ারে বসেছিল, জ্যানেটের চোখ কেবল লু ফেংয়ের দিকে রয়েছে। সেই ক্যান্ডেস রাগান্বিত হয়েছিল। ক্যান্ডেস গত 3 মাস ধরে জ্যানেটকে খুশি করার চেষ্টা করছে। দুর্ভাগ্যক্রমে তিনি বারবার ব্যর্থ হন। স্পষ্টতই জ্যানেট কেবল লু ফেংয়ের দিকে তাকিয়েছিল। আজ রাতে যখন তিনি কালো ড্রাগন র্যাঙ্কিং দেখছিলেন, তখন তিনি আবারও জ্যানেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শুধুমাত্র একটি বাক্যাংশ দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন। এটা ধরে রাখো, ক্যান্ডেস নিজেকে অনুপ্রাণিত করেছিল যখন সে তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। লজিক তাকে বলেছিল যে সে লু ফেংয়ের সাথে তালগোল পাকিয়ে ফেলতে পারে না, সে কেবল এটিকে ধরে রাখতে পারে। হঠাৎ পায়ের আওয়াজ উঠল। ক্যান্ডেস এবং উইলিয়াম উভয়েই তাদের মুখের দিকে বিভ্রান্তির সাথে তাকাল। বেশিরভাগ লোকের কি এইরকম সময়ে কালো ড্রাগন র্যাঙ্কিংয়ে থাকা উচিত নয়? এখানে কে আসবে? একটা ছায়া উঠোনে ঢুকে গেল। ক্যান্ডেসের মুখ কিছুটা বদলে গেল এবং উইলিয়াম অবাক হয়ে চোখ বট করে বল, সে এখানে কিভাবে? যে ব্যক্তি এসেছিল সে ছিল অবিকল লু ফেং। হ্যালো ক্যান্ডেস। লু ফেং হাসলেন। শি জিয়াংয়ের তালিকায় ছিল ক্যান্ডেসের নাম। লু ফেং, তুমি এখানে কিসের জন্য? যদিও ক্যান্ডেস তার সামনে থাকা ব্যক্তিটিকে খেতে চেয়েছিল, তবুও সে একটি হাসি চেপে ধরেছিল এবং তার কিছু মৌলিক আচরণ ছিল। লু ফেং হাসলেন। ক্যান্ডেস, আমি আপনার সাথে একটি স্থির ম্যাচ করতে চাই। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু আমাদের দক্ষতা পরীক্ষা করতে চাই। আমরা পয়েন্ট বাজি রাখব না। ওহ, আগামীকাল আমাদের কোনো পয়েন্ট থাকবে না। আমরা 1 বিলিয়ন চাইনিজ ডলারের সর্বনিম্ন পরিমাণ অর্থ বাজি রাখব। এটা কেমন হয়? ম্যাচ লেগেছে। ক্যান্ডেস এবং উইলিয়াম জমে গেল। তারা দীর্ঘদিন ধরে লু ফেং এবং তার স্থির ম্যাচের কথা শুনেছে। কে জানুক যে সে আজ কান্দাসে আসবে। এই হলুদ চামড়ার চিঙ্ক সবসময় জ্যানেটের কাছাকাছি আসছে। ক্যান্ডেস রেগে গেল। যদিও তার পছন্দের মেয়েটিকে অন্য লোকের কাছে যেতে দেখে প্রতিবারই তার পেট রাগে ভরে যায়, তবে সে কেবল তা ধরে রাখতে পারে। 3 মাস ধরে সে তার রাগ ধরে রাখে, যা একজন সাধারণ মানুষ অবশ্যই করতে পারে না। আমি কখনই আপনার সাথে ঝামেলা করার সুযোগ পাইনি, কিন্তু আপনি আসলে আজ আমাকে চ্যালেঞ্জ করার সাহস করেছিলেন। ফাক! এমন সুযোগ তিনি কিভাবে ছাড়তে পারেন? কোনো ত্রুটি ছাড়া প্রতিশোধ জন্য একটি সুযোগ। আর লু ফেমি ছিলেন এই ম্যাচের প্রস্তাব। যদি সে নিষ্ঠুরভাবে লু ফেংকে একটু মারধর না করে, সে কখনই তার রাগ প্রকাশ করতে পারবে না। ম্যাচ স্থির, নিশ্চিত। যাই হোক, বাজি একটি বিট উপায় খুব ছোট। লু ফেং, আপনি আমাদের প্রশিক্ষণ শিবিরের বিখ্যাত লোক, তাহলে প্রায় 10 বিলিয়ন চাইনিজ ডলার। ক্যান্ডেস লু ফেংয়ের দিকে তাকাল। এটি তার জন্য একটি বিশাল পরিমাণ অর্থ ছিল। কিন্তু তার প্রতিপক্ষকে কিছু হারানোর একমাত্র উপায় বাজি তুলে। 10 বিলিয়ন। লু ফেং হতবাক। তার আগের সব যুদ্ধের প্রতিটিতে 1 বিলিয়ন শেয়ার ছিল, এটা কিভাবে 10 বিলিয়নে পরিণত হল?
অভিজাত প্রশিক্ষণ শিবিরে ১ বছরের বেশি সময় ধরে এমন ম্যাচ চালানো কঠিন হবে। এবং দক্ষতা বা শারীরিক ফিটনেস লেভেল যাই হোক না কেন, এই প্রবীণ ছাত্র ক্যান্ডেস প্লিনাস তার থেকে অনেক উপরে। যাই হোক, ক্যান্ডেসের যুদ্ধ ক্ষমতা পরিবর্ধকটি তত বেশি নয়। এই বাজি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কি করে? কি ভয় পেয়েছে? ক্যান্ডেস লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসল। ভয় নেই, তবে আমি শুধু আমাদের দক্ষতা পরীক্ষা করার জন্য আপনার সাথে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ করতে চাই। এত টাকা বাজি ধরতে হবে কেন? বলেছেন লু ফেং। ক্যান্ডেস ভেতরে হাসাহাসি করল। মাত্র ১ বিলিয়ন শেয়ার করলে লু ফেং সবেমাত্র কিছু হারাবে। যদি সে লু ফেংকে কিছু হারাতে না দেয়, তাহলে সে তার রাগ কিভাবে নিভিয়ে দেবে? হাহা, লু ফেং, আপনি যখন আমার ৫ বিলিয়ন নিয়েছিলেন তখন আপনি পলকও দেখেননি। ক্যান্ডাসের সাথে স্টক করার সময় আপনি এত ভয় পান কেন? লু ফেংয়ের দিকে তাকিয়ে উইলিয়াম আগুনের দিকে তাকালেন। অথবা আপনি নিশ্চিত যে আপনি ক্যান্ডাসের কাছে অর্থ হারাবেন? যদি তাই হয়, তবে কেন আপনি এখানে ক্যান্ডাসের সাথে লড়াই করতে এসেছিলেন? লু ফেং ভ্রুকুটি করল। ক্যান্ডেস এবং উইলিয়াম তাকে স্পষ্টভাবে উস্কে দিচ্ছিলেন। এটা কি হতে পারে যে আপনি উইলিয়ামের সাথে শুধুমাত্র ৫ বিলিয়ন বাজি রেখেছিলেন কারণ আপনি আপনার বিজয়ের ১-০-০ নিশ্চিত ছিলেন? শুধুমাত্র কারণ আপনি নিজের জন্য একটি বড় টাকা তৈরি ছিল? এবং এখন যেহেতু আপনি আপনার জয়ের ব্যাপারে নিশ্চিত নন, আপনি বাজি ধরতে খুব ভয় পাচ্ছেন? ক্যান্ডেস লু ফেংয়ের দিকে তাকাল। ক্যান্ডেস, আপনি সত্যিই ১-০ বিলিয়ন শেয়ার করতে চান? লু ফেং ভ্রুকুটি করল। অবশ্যই, এটি অন্যথায় আকর্ষণীয় হবে না। ক্যান্ডেস হাসল। ঠিক আছে, তোমার ইচ্ছামত, উত্তর দিলেন লু ফেং। অবশ্য নিজের শক্তিটা ভালোই বুঝেছিলেন। মাসের শুরুতে তিনি যতটা জিতেছেন তার চেয়ে বেশি হেরেছেন। যাই হোক, তিনি একটি নির্দিষ্ট সময়ের পরে হারার চেয়ে বেশি জিততে শুরু করেছিলেন। মৃত্যুর প্রতিটি যুদ্ধের পরে তিনি উন্নতি করেছিলেন। লু ফেং জানতেন যে মাসের শুরুতে তিনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন। লু ফেং এমনকি ২-৫ তারিখের মধ্যে ৩-৪-এর ট্রায়াল লেভেলের টাওয়ার পর্যন্ত চার্জ করতে সক্ষম হয়েছিল। তার উন্নতি সত্যিই মহান ছিল। যদিও আমি পুরোপুরি নিশ্চিত নই যে আমি জিতব, আমার ৫-০ সম্ভাবনা আছে, হয়তো আরও একটু বেশি। ১-০ বিলিয়ন দ্বারা আনা চাপ আমাকে মৃত্যুর এই যুদ্ধে আরও কঠিন করে তুলতে পারে, লু ফেং নিজের কাছে ভেবেছিলেন। ১ আগস্ট আসতে আর মাত্র ৩ দিন বাকি ছিল। বিশাল বাজির সাথে একটি যুদ্ধ তার যুদ্ধ ক্ষমতা পরিবর্ধককে ১-২-এর কাছাকাছি বাড়ানোর একটি সুযোগ ছিল। আমার যেমন ইচ্ছা, ক্যান্ডেস চাইনিজদের সাথে কিছুটা লড়াই করছিল। এরপরে তিনি বিস্ময়ের সাথে লু ফেংয়ের দিকে তাকালেন। মানে, আপনি ১-০ বিলিয়ন শেয়ার গ্রহণ করেছেন? হ্যাঁ, লাইনে ১-০ বিলিয়ন সহ একটি স্থির ম্যাচ। লু ফেং মাথা নাড়ল। আমি ফিরে গিয়ে সিস্টেমের মাধ্যমে আবেদন করব। খুব ভালো। ক্যান্ডেস হেসে বলল। সে মাথা নাড়ল। তবুও তার চোখের মধ্যে একটি ছোট শিখা আছে বলে মনে হয়, প্রতিশোধের শিখা। অধ্যায় ৩.১ লু ফেং বনাম ক্যান্ডেস। জুলাই ২ ভোর একটু গরম এবং আর্দ্র ছিল। জিয়াংনান প্যাগোডার ভিতরে। লু ফেং, পুরো প্যাগোডা জুড়ে ঝাও রুর স্পষ্ট কণ্ঠ বেজে উঠল। সিনিয়র লু ফেং প্যাগোডার ২য় তলার বারান্দায় হাজির হয়ে নিচের ঝাও রুর দিকে তাকাল। আজ সকালে চিৎকার করছি, তোমার কি কিছু দরকার? কিছু লাগবে? তুমি কি করে এত শান্ত হতে পারো যেন কিছুই হয়নি? ঝাও রুয়োর চোখ বড় বড় হয়ে গেল। আমি ক্যাফেটেরিয়াতে নাস্তা খেতে গিয়ে সব শুনেছি। আপনি আজ বিকেলে ক্যান্ডেসের সাথে একটি স্থির ম্যাচ করতে যাচ্ছেন। এবং আপনি আসলে ১-০ বিলিয়ন বাজি নিয়ে আসার সাহস করেছেন? ১-০ বিলিয়ন একটি বড় সংখ্যা, এমনকি একটি ওয়ার্গার জন্য। যদিও এই মেধাবীরা বিভিন্ন সংস্থা এবং দেশ থেকে প্রাপ্ত জিনিসপত্র থেকে ধনী ছিল, তবুও তাদের নির্দেশিকা ম্যানুয়াল, যুদ্ধের ইউনিফর্ম ইত্যাদির জন্য অর্থ ব্যয় করতে হবে। যদি তাদের সম্পূর্ণ আস্থা না থাকে, তাহলে ১-০ বিলিয়নকে বাজি ধরবে? তাড়াতাড়ি করে বল, এটা কি সত্যি? ঝাও রুকে অনুরোধ করলেন। এটা সত্যি। লু ফেং মাথা নাড়ল। ফাক। ঝাও রু লু ফেংয়ের দিকে এমনভাবে তাকাল যেন সে একজন পাগল। তুমি সত্যিই পাগল। সিনিয়র, আমি প্রথমে আমার মনকে শান্ত করতে যাচ্ছি, বিকালে মৃত্যুর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। কি এই কথা বলার পরই লু ফেং তার রুমের দিকে ফিরে গেল। যখন এই কোলাহলপূর্ণ সিনিয়রের মুখোমুখি হন যিনি একজন পুরুষের চেয়েও সাহসী, লু ফেংয়ের সর্বোত্তম পদক্ষেপ ছিল তাড়াহুড়ো করা এবং লুকানো। তার ঘরে বাতাসে চন্দনের ঘ্রাণ ভেসে উঠল। লু ফেং আডাআডি পায়ে বসে, তার হৃদয় জলের মতো স্থির।
জুলাই মাসে ৩-৬টি ম্যাচ লড়েছেন এমন একজন অভিজ্ঞ হিসাবে লু ফেং খুব স্পষ্ট ছিলেন যে দুই যোদ্ধার একই দক্ষতা থাকলে মৃত্যুর যুদ্ধে কে জিতবে তা নির্ধারণ করার কোনো উপায় নেই। উদাহরণস্বরূপ, যদি তাদের মধ্যে একজন তাদের সেরা অবস্থায় না থাকে, তাহলে তাদের প্রতিপক্ষের দ্বারা তাৎক্ষণিকভাবে নিহত হতে পারে। যদি তারা তাদের সেরা অবস্থায় থাকে তবে তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করতে পারে। অবস্থার সর্বোত্তম অবস্থা হল জলের মতো শান্ত হৃদয়, সম্পূর্ণ খালি। আচ্ছা, আমরা তাই বলি, কিন্তু কতজন মানুষ তাদের মন পুরোপুরি পরিষ্কার করে জলের মতো শান্ত হতে পারে? 2 ঘণ্টা পর অভিজাত প্রশিক্ষণ শিবিরের সবচেয়ে বড় ভবন, 9টি গ্র্যান্ড ফ্লোর, 9ম তলার লবিতে মোটামুটি শতাধিক লোক জড়ো হয়েছিল। পুরো প্রশিক্ষণ শিবিরে মাত্র 1-3 জন ছাত্র ছিল, সেখানে ওয়ার্গর শিক্ষক যোগ করায় মানুষের সংখ্যা সবেমাত্র 200 ছাড়িয়েছে। এবং এই মুহূর্তে এখানে প্রায় 100 লোক জড়ো হয়েছিল, লু ফেং এবং উইলিয়ামের মধ্যে যুদ্ধে আকৃষ্ট লোকের পরিমাণের চেয়ে অনেক বেশি। 1 বিলিয়ন লাইনে একটি বাঁকানো ম্যাচ। প্রশিক্ষণ ক্যাম্পে 1 বছর ধরে এমন ম্যাচের মুখোমুখি হওয়া কঠিন। এবং একজন অংশগ্রহণকারী ছিলেন শক্তিশালী, প্রবীণ ছাত্র, ক্যান্ডেস ফালেনাস, অন্যজন ছিলেন রুকি, লু ফেং, যার নাম সম্প্রতি প্রশিক্ষণ শিবিরে ছড়িয়ে পড়েছে। লু ফেং এই ধরনের যুদ্ধে আশ্চর্যজনকভাবে লড়াই করে, তাই তার জেতার সম্ভাবনা কম নয়। চীনা পক্ষ থেকে শি জিয়াং যুবকদের একটি দলে তার মূল্যায়ন দিয়েছেন। ক্যান্ডেস জিতবে। আমেরিকান দিকে একটি ছোট কালো মেয়ে শান্তভাবে একজন সাধুর মতো তার রায় ঘোষণা করেছিল। ক্যান্ডেসের জেতার সম্ভাবনা 7-0। লু ফেং 3-0 আছে। ভারতের দিকে একজন টাক ব্রুট, যাকে মনে হচ্ছিল যেন সে ইস্পাতে তৈরি করা হয়েছে, একজন সন্ন্যাসীর মতো ধীরে ধীরে কথা বলল। কিংবদন্তি ব্যক্তিরা একের পর এক তাদের উপসংহার দিয়েছেন। এমনকি এই পরিসংখ্যানগুলির মধ্যে সবচেয়ে দুর্বলেরও শীর্ষ 1-0-তে উঠার ক্ষমতা রয়েছে। তাদের যে কেউ সহজেই লু ফেং এবং ক্যান্ডেসকে পরাজিত করতে পারে। লু ফেং এবং উইলিয়ামের মধ্যকার ম্যাচে অনেক কিংবদন্তি ব্যক্তিত্ব আকৃষ্ট হয়নি, তবে তাদের অনেকেই আজকের ম্যাচে আকৃষ্ট হয়েছিল। যেহেতু লু ফেং এবং ক্যান্ডেস বেশ শক্তিশালী ছিল এবং বাজি ছিল উচ্চ। ক্যান্ডেস প্লিনাস, লু ফেং, যুদ্ধকক্ষে প্রবেশ করুন। 9ম তলার লবির চারপাশে একটি ইলেকট্রনিক শব্দ প্রতিধ্বনিত হল। চোখ বন্ধ করে চীনের পাশে দাঁড়িয়ে থাকা লু ফেং চোখ খুললেন। লু ফেং, এটার জন্য যাও। পাশে থাকা শিক্ষক জিয়াং ফাংকে উৎসাহিত করেছেন। লু ফেং জিয়াং ফাংয়ের দিকে তাকালেন এবং তারপরে তার সহযোগী চাইনিজ ছাত্ররা মাথা নেড়ে সরাসরি যুদ্ধকক্ষের দিকে এগিয়ে যান। ক্যান্ডেসও ভিত থেকে বেরিয়ে যুদ্ধকক্ষের দিকে এগিয়ে গেল। কে? লু ফেং এবং ক্যান্ডেস যুদ্ধকক্ষের দরজা খুলে ভিতরে গেলেন। এরপরে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। লু ফেং সোফায় শুয়ে গার্ড নীল হেলমেটটি তুলে নিল। ক্যান্ডাসের দিকে তাকানো ছাড়া সে আর কিছু করতে পারল না। ক্যান্ডেসও মাথা ঘুরিয়েছিল, তার নীল চোখ লু ফেংজের দিকে তাকিয়ে আছে। যদি একটি দৃষ্টি মেরে ফেলতে পারে, তবে সে সম্ভবত এতক্ষণে লু ফেংকে ডজন খানেক টুকরো টুকরো করে ফেলত। লু ফেং, খুব সহজে হারাবেন না, বা এটি খুব বিরক্তিকর হবে। সে কথাটা বলতেই ক্যান্ডেস বিষ্ঠর সাপের মতো তার ঠোঁট চেটে দিল। লু ফেং হেসে হেলমেট পরল। ক্যান্ডেসও তার হেলমেট পরে। ভার্চুয়াল স্পেসে লু ফেং এবং ক্যান্ডেস দ্রুত তাদের যুদ্ধের ইউনিফর্ম পরে এবং তাদের অস্ত্র নির্বাচন করে। এরপরে লু ফেং, যার ব্ল্যাক ড্রাগন ড্যাঙ্কিংয়ে নিম্ন ড্যাঙ্ক ছিল, যুদ্ধের দৃশ্যটি বেছে নিয়েছিল, একটি ঝড়ো, ধ্বংসপ্রাপ্ত শহর। পিয়ে 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 ঝড় উঠেছে, বৃষ্টির প্রতিটি ফোঁটা দীর্ঘ পরিত্যক্ত শহরটির উপর ভেঙে পড়েছে। লম্বা ভবনগুলো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে এবং কিছু ইতিমধ্যেই ধসে পড়েছে। যে রাস্তায় 4টি গাড়ি রাখার মতো প্রশস্ত ছিল, সেখানে বেশ কয়েকটি গাড়ি উল্টে মরচে পড়ে গেছে। এই মুহূর্তে একই সাথে 2টি ছায়া রাস্তায় হাজির। লু ফেং, ক্যান্ডেস। আপনি একটি ঝড়ের অবস্থান বেছে নিয়েছেন। কালো ইউনিফর্মে থাকা ক্যান্ডেস প্রায় 1 ডজন মিটার দূর থেকে লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেংয়ের দৃষ্টি ঠান্ডা ছিল। তার কৌশল, বজ্রপাত, ঝড়ের ঠিক আগে পর্যবেক্ষণ করা বজ্রপাত থেকে অনুপ্রাণিত হয়েছিল। এরপর ঝড়ের মাঝখানে কঠোর প্রশিক্ষণের পর এটি তৈরি করেন তিনি। লু ফেংও বুঝতে পেরেছিলেন যে তিনি ঝড়ের পরিবেশে তার কৌশলটি আরও ভালোভাবে কার্যকর করতে পারেন। যুদ্ধ শুরু করুন। ইলেকট্রনিক শব্দটি ধ্বংসপ্রাপ্ত শহরের আকাশে প্রতিধ্বনিত হয়েছিল। হুশ! ক্যান্ডেসের দেহটি একটি ফ্যান্টমে পরিণত হয়েছিল এবং যেন সে ঝড়ের মধ্যে মিশে গেছে, লু ফেংজের দিকে ছুটে গেল।
ক্লাং! লু ফেং বিদ্যুতের মতো তার ব্লেড খুলে ফেললেন এবং সামনের দিকে চার্জও করলেন। হুশ! ভূতের ব্লেডটি পাশ থেকে বজ্রপাতের মতো ঢুকে পড়ল এবং তার ঠান্ডা আলো সরাসরি ক্যান্ডেসের ঘাড়ের দিকে এসে পড়ল। তবু ক্যান্ডাসের দৃষ্টি ঠান্ডা ছিল, ঝড়ের মধ্যে তার শরীর ছিল সাপের মতো এবং তার ব্লেডটি ছিল সাপের জিভের মতো কারণ এটি সরাসরি লু ফেংয়ের মাথার দিকে ধাক্কা দেয়া। একই সময়ে একটি সোনিক বুম শোনা যায়, ভাঙা গাড়ির একটি থেকে একটি ধাতব টুকরো। ধাতব টুকরাটি লু ফেংয়ের ভূতের ফলকের দিকে গুলি করে। আর ব্লেড ছুড়ে মার লু ফেংয়ের মাথার দিকে। পশ্চাৎপসরণ! লু ফেং সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত, তার নিখুঁত স্তরের কৌশলকে ধন্যবাদ পরিবেশ সম্পর্কে তার বোঝার সাথে, তিনি স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিলেন যে যখন সেই ধাতব টুকরোটি তার দিকে উড়ে আসে তখন তিনি একটি অসুবিধার মধ্যে ছিলেন। পশ্চাৎপসরণ করার সময় একটা সাদা আলো জ্বলে উঠল। 2-8 শক্তির অধীনে ভূতের ব্লেড থেকে আসা আলো সত্যিই আশ্চর্যজনক ছিল। বজ্রপাতের মতো এই ঝড়ে আরও স্বপ্নের মতো হয়ে গেল। এটি ধাতব টুকরোটি অতিক্রম করার সাথে সাথে এটি ব্লেডের দ্রুত অথচ শক্তিশালী খোঁচাকে দুর্বল করে দিয়েছে। টেকনিক: থান্ডারবোল্ট। ঝনঝন! ঝনঝন! এই দুটি শব্দের সাথে লু ফেং তার সমস্ত শক্তি ব্যবহার করে 300 মিটার দূরে পিছু হটতে পারে। পারফেক্ট লেভেল টেকনিক! লু ফেং দূরের ক্যান্ডেসের দিকে তাকাল। একটি খুহামফ গোলাপ। ক্যান্ডেস তার কালো যুদ্ধের ইউনিফর্মে ঠান্ডা গলায় বলল, আশ্চর্য! যতক্ষণ না তারা খুব বেশি চুষে না, 4 বা 5 বছর ধরে এখানে থাকা বেশিরভাগ পুরানো ছাত্ররা নিখুঁত স্তরে পৌঁছেছে। আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনি এখনও একজন ধূর্ত উ। একথা বলার পর আবারও ক্যান্ডেস এসে তাকে অভিযুক্ত করে। হু হু! ক্যান্ডেসের অস্পষ্ট চিত্রটি কাছে আসার সাথে সাথে এটি দুটি ছায়ায় বিভক্ত হয়ে গেল। পেং! লু ফেং ভাঙা গাড়িটিকে তার পাশে লাথি মেরেছে। 200 টনের বেশি বল ধরে রাখা কিকটি ভাঙা গাড়িটি অবিলম্বে বিস্ফোরিত হয়েছিল। ক্যান্ডেস যে দিক থেকে চার্জ করছিল সেদিকে বিপুল পরিমাণে গাড়ির যন্ত্রাংশ উড়ে গেল। মরো! লু ফেং তাৎক্ষণিকভাবে সামনের দিকে চার্জ করে এবং গাড়ির যন্ত্রাংশের সাথে ধরা পড়ে। হুশ! এরপরে তুষারের মতো সাদা একটি আলো জ্বলে উঠল। একটি সময়ের জন্য আলোর পর আলো ক্যান্ডেসকে ঢেকে দিয়েছে। এবং ক্যান্ডেস ছিল অন্ধকারে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের মতো, সে সময়ের পর পর অদ্ভুতভাবে এড়াতে থাকে এবং তার হাতে থাকা ব্লেড সহজেই লু ফেংয়ের আক্রমণের ঢেউ আটকে দেয়া। এমনকি তিনি সময়ের পর পর পাল্টা আক্রমণ করতে সক্ষম হন। ঝনঝন! 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 এলাকায় গাড়ির যন্ত্রাংশ এবং ভাঙা টুকরোগুলি হাতিয়ার হয়ে ওঠে যা উভয় পক্ষই তাদের প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে। তাদের প্রতিটি পদক্ষেপ এবং আন্দোলন তাদের সহায়তার জন্য তাদের পরিবেশ ব্যবহার করতে পারে। গাড়ির উপাদানগুলিকে নিজের উপর প্রভাব ফেলতে না দিলেও, তারা তাদের প্রতিপক্ষের গতিবিধিতে বাধা দিতে ব্যবহার করবে। পারফেক্ট লেভেল টেকনিক বনাম পারফেক্ট লেভেল টেকনিক। লু ফেংয়ের ব্লেড ছিল কখনো শেষ না হওয়া বজ্রপাতের মতো। এবং ক্যান্ডেসের ব্লেড ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল, কখনো কখনো এটি প্রতিটি আক্রমণের বিরুদ্ধে নরমভাবে রক্ষা করবে এবং কখনো কখনো এটি হঠাৎ কোথাও থেকে আক্রমণ করবে। পুচি! একটি ছায়া নিজেকে ষটভুজ ঢালের পাশে আটকে রেখেছিল এবং লম্বা, পাতলা ফলকটি আসলে বাঁকা হয়ে ঢালের চারপাশে চলে গিয়েছিল কারণ এটি ঢালটিকে ধরে থাকা বাহু জুড়ে হালকাভাবে আঁকতে থাকে। পুচি! যে হাতটি ঢাল ধরেছিল তা সরাসরি মাটিতে পড়ে গেল। আহ! জেন টেলিপোর্টেশন! লু ফেং প্রায় 1 ডজন মিটার দূরত্বে ফিরে গেল। আমার বাম হাত কেটে ফেলা হয়েছে। লু ফেং এর একটি খারাপ অভিব্যক্তি ছিল। লু ফেং, আমার মুষ্টির শক্তির মাত্রা 2-5, তাই আপনি শক্তি এবং গতিতে আমার উপরে আছেন। ক্যান্ডেস একবারে এক ধাপ কাছে আসার সাথে সাথে হাসল। জেন ঝড়ের মধ্যে একটি ভয়ঙ্কর রিপার, দুঃখজনকভাবে, আমার কৌশলটি উপায় আপনার উপরে গিয়ে। যদিও ক্যান্ডাসের চাইনিজ সাবলীল ছিল না। লু ফেমের মুখ ফ্যাকাশে ছিল, একটি কারণ ছিল রক্তক্ষরণের কারণে, এবং অন্যটি কারণ তিনি জানতে পেরেছিলেন কি ভুল হয়েছে। ক্যান্ডেসের কৌশল নিখুঁত স্তরে ছিল, এবং তার ব্লেড কৌশলটি দৃঢ় অথচ নমনীয় অবস্থায় পৌঁছেছে, তার ব্লেডের চেয়ে এক অবস্থা উচ্চতর। এবং ক্যান্ডেসের ব্লেড কৌশলটি একটি অদ্ভুত, বিষাক্ত সাপের মতো মনে হয়েছিল। আর তার কৌশলও ছিল অদ্ভুত। তার কৌশল এবং ব্লেড কৌশল উভয়ই অদ্ভুত ছিল, তাদের দুটি পুরোপুরি মিলিত। আপনার ঢাল ছাড়া, আপনি নিশ্চিতভাবে মারা যাবেন। ক্যান্ডেসের দৃষ্টিতে কিছুটা উন্মাদনা ছিল। সে অবশেষে নিষ্ঠুরভাবে তার প্রতিশোধ নিতে পারে। হামফ! লু ফেং পিছু হটল এবং রাস্তার পাশে একটি দোকানে দৌড়ে গেল।
কোনো লাভ নেই। ক্যান্ডেস তার দিকে এক ধাপ এগিয়ে গেল। ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত দোকানের ছাদ ছিটকে পড়ে। দোকানের মেঝেতে একটি পুকুর ছিল এবং ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। পুকুরের পৃষ্ঠটি লু ফেংয়ের চিত্রকে প্রতিফলিত করেছে। লু ফেং মাথা নিচু করে পুকুরে নিজের দিকে তাকাল। জলের ফোঁটা পুকুরে পড়ার সাথে সাথে সাধারণভাবে শান্ত, আয়নার মতো পৃষ্ঠটি ঢেউ খেলানো হয়। আয়না ঢেউ? 9 স্টেজ থান্ডার ব্লেড বল প্রযোগ। লু ফেং ভ্রুকুটি করল। আয়না? আয়না? লু ফেং এর অভিব্যক্তি জমে গেল। আয়না? লু ফেং বিস্ময় প্রকাশ করে। এই মুহূর্তে ক্যান্ডেস ভোজসভায় অংশ নেওয়া ভদ্রলোকের মতো দোকানে চলে গেল। ব্লেড হাতে নিয়ে তিনি লু ফেংয়ের দিকে হাঁটতে হাঁটতে হাসলেন। লু ফেং, আমি 1 বিলিয়ন নেব, তাই অগ্রিম ধন্যবাদ। কি এই কথা বলার সাথে সাথে তার শরীর বিদ্যুতের মতো দ্রুত গতিতে ফ্যান্টমের মতো এগিয়ে গেল। তার হাতে থাকা কালো, পাতলা তলোয়ারটি লু ফেংয়ের ঘাড়ের দিকে যেতে যেতে একটি অদ্ভুত পথ ধরে এঁকেছে। তুমিই সেই একজন যে আমাকে 1 বিলিয়ন দেবে, লু ফেং গর্জে উঠল। আর তার শরীরে চার্জ দিয়ে সামনের দিকে। হু! তার গতি একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং আসলে ক্যান্ডেসের ভয়ঙ্কর ব্লেডকে ফাঁকি দিয়েছে। একই সময়ে বরফের মতো সাদা আলোটি এই দোকানে বজ্রপাতের মতো মনে হয়েছিল। এর গতি এতটাই দ্রুত ছিল যে ক্যান্ডেসকে এটিকে ফাঁকি দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। পুচি! একটা মাথা সরাসরি উড়ে গেল। যাই হোক, লু ফেং এর চার্জিং ফিগারটি ক্যান্ডেস থেকে প্রায় 100 মিটার দূরে ঝড়ের রাস্তায় উপস্থিত হয়েছিল। পেং! ক্যান্ডাসের মস্তকবিহীন লাশ বিধ্বস্ত। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।